কবর দেয়া হয়েছিল, তার শেষকৃত্য সম্পন্ন হয়েছিল, কিন্তু সে আবার ফিরে এলো। তখন সবাই মৃত ভেবেছিল তাকে, তখন মাটি ফুঁড়ে উঠে এলো জীবিত অবস্থায়। কি অলৌকিক ক্ষমতার ফল, নাকি এর পিছনে লুকিয়ে আছে অনেক বড় রহস্য? জানতে হলে এই মুভি এক্সপ্লেন ভিডিওটি অবশ্যই তোমাদের দেখতে হবে। তাহলে বেশি বকবক না করে আরম্ভ করি। মুভির শুরুটা হয় একটা লাশকে দেখিয়ে। লাশটাকে কবরও দেওয়া হয়, তারপরেই তার সওয়াল জবাব আরম্ভ হয়ে যায়। মুনকার নাকির তাকে প্রশ্ন করে, তারপরেই কবরের আজাদ আরম্ভ হয়ে যায়। তারপরে তো ইন্ট্রোটা দেয়া শেষ হয়ে যায়। তারপরে মুভিতে দেখানো হয় বিজয় আহমেদ বলে একটা প্রফেসর ছাত্রছাত্রীদেরকে আফ্রিকার টুডুদের কিভাবে কালো জাদু করতো পুতুল নিয়ে সেই সব সম্পর্কেই বোঝাচ্ছে। স্যারটা একটু আধ্যাত্মিক আর অলৌকিক ক্ষমতায় আছে এরকম জিনিসের প্রতি বেশি আকৃষ্ট। স্যারকে মনে মনে পছন্দ করত স্যারের অন্যান্য ছাত্রীদের মধ্যে এক ছাত্রী ফারিয়া। ফারিয়া তো স্যারকে কিছুতেই নিজের পছন্দের কথা জানাতে পারে না, কিন্তু ফারিয়ার একটা বান্ধবী ফারিয়াকে পরামর্শ দেয়, তুই যদি স্যারের সঙ্গে কথা বলতে যাস তাহলে কোনো অলৌকিক বা অশরীরী কোনো কথাবার্তা নিয়ে গেলে স্যার হয়তো কথা বলবেন। ফারিয়ার বুদ্ধিটা খুব পছন্দ লাগে। ফারিয়ার মনে পড়ে যায় 6 মাস আগে একটা অলৌকিক ঘটনা তাদের গ্রামে ঘটেছিল। সেই ব্যাপারটা নিয়ে স্যারের সাথে সোজাসুজি কথা বলতে যায় ফারিয়া। তারপরে প্রফেসর বিজয় তাকে পুরো ঘটনাটা খুলে বলতে বলে। 6 মাস আগে সুমন বলে তাদের গ্রামে একজন মারা গেছিল। তারপরে দৃশ্য পরিবর্তন হয়ে সুমনের মৃত্যুর দিনে নিয়ে যাওয়া হয়। তাহলে সুমন কি করে বেঁচে থাকবে? কিন্তু সুমনের দিদি স্বর্ণা তখন বলতে থাকে, না, সুমন বেঁচে আছে, ওকে কবর থেকে বার করো। হুজুর সবাইকে নির্দেশ দেয়, ঠিক আছে, নামাজ করার পর সুমনের কবরটা খোলা হবে। আমাদের মুসলিম সমাজের তো রীতি আছে, কবর স্থানান্তর করা যাবে। এরপরে নামাজের পর তার কবর খোঁড়া হয়, আর কবরটা খুঁড়তে যায় তার নিজের চাচাই। পরে সেখানে উপস্থিত সকল ব্যক্তি তো অবাক হয়ে যায়, তার জন্য মোটেও তারা প্রস্তুত ছিল না। দেখে সুমন এখনো জীবিত, চুপচাপ বসেই আছে। এখন ভূত ভূত বলে সবাই সেখান থেকে পালিয়ে যায়, তার সঙ্গে গ্রামের সবাইও পালিয়ে যায়। হুজুর গিয়ে দেখে কবরে যে সত্যিই সুমন বেঁচে আছে, দেখে যে সুমন চুপচাপ কবরের মধ্যে বসে আছে। এখানেই ফারিয়ার অলৌকিক গল্প বলা শেষ হয়ে যায়। বলে সুমনের হয়তো কোনো কারণে পালস পাওয়া যাচ্ছিল না বা হৃদস্পন্দনে কোনো রেসপন্স করছিল না, সেই জন্য এরকম হয়তো লোকরা ভেবেছে যে সে মৃত, সেই জন্য কবর দিয়েছে। এইসব কথা শুনে ফারিয়া বলে, তাহলে স্যার আপনাকে তো আমাদের গ্রামে গিয়ে ব্যাখ্যা করতে হবে, কারণ গ্রামের মানুষ ভাবে সেই দিনকার পর থেকে সুমনের আচরণে পরিবর্তন হয়েছে এবং সুমনের মধ্যে কোনো অলৌকিক শক্তি আছে যার জন্য সুমন এটা করতে পেরেছে। স্যার তখন বলে, আমাকে একটা বিষয় খুব চিন্তিত করছে, যে সুমন 36 ঘন্টা কিভাবে কবরের মধ্যে থেকে শ্বাস প্রশ্বাস নিল। এই রহস্যটা উন্মোচন করার জন্যই ফারিয়ার সঙ্গে চলে গেলেন প্রফেসর বিজয় ফারিয়াদের গ্রামে। হ্যাঁ, তোমাদের উদ্দেশ্যে বলে রাখি, এখানে ফারিয়া বাবাই হচ্ছে চেয়ারম্যান। তখন ফারিয়ার কাছে জানতে চায় যে প্রফেসর কেন এখানে এসেছেন। তখন ফারিয়া বলে, সুমনের ব্যাপারটা সঠিকভাবে তথ্য জানার জন্যই স্যার এসেছেন। ফারিয়ার বাবা বলে, এখানে জানার কিছুই নেই, সুমন বেঁচেছে আল্লাহ তাআলার ইচ্ছার জন্য, কারণ তার উপরে তো কেউ নেই, সে বাঁচিয়ে রেখেছে সেই জন্য বেঁচে আছে। প্রফেসর বলে, আপনাদের জানতে কখনো ইচ্ছা করেনি যে সুমনের সঙ্গে কি হয়েছিল? তখন চেয়ারম্যান বলে, মানে ফারিয়ার বাবা বলে, আগে খুব চঞ্চল ছিল, সেই ঘটনার পরই সে কথা বলে না, সে মাদ্রাসে যাওয়া পর্যন্ত বন্ধ করে দিয়েছে। কিভাবে কবরের মধ্যে বেঁচে ছিল সেই ব্যাপারেও কাউকে কখনো বলেনি। তারপরে নিউজ চ্যানেলে লোক এলে তারাও জিজ্ঞাসা করলে তাদেরকেও কোনো উত্তর দেয়নি। আবার সুমন নাকি কেউ কেউ বলছে জলের মধ্যে হাঁটতেও শিখেছে। তারপরেই প্রফেসর সুমনের দিদির সম্পর্কে জানতে চায়, মানে স্বর্ণার সম্পর্কে। এই তো প্রথমে কবর থেকে তাকে ওঠানোর জন্য বলেছিল। তার বাবা মানে চেয়ারম্যান বলে, তার দিদির বাড়ি একটু দূরে, তাকে খবর দেওয়া হয়েছে, সে একটু দেরিতেই আসবে। পরের দিন সকালে ফারিয়ার প্রফেসর বিজয় বের হয় সুমনকে খুঁজতে। জানায়, এত বড় গ্রামের মধ্যে কিভাবে আমরা সুমনকে খুঁজে পাবো? এখন প্রফেসর বলে, চিন্তা করার কোনো ব্যাপার নেই, আমার কাছে ড্রোন আছে, ড্রোনের মাধ্যমে আমরা সুমনকে ঠিকই খুঁজে বার করব। তারপরে প্রফেসর ড্রোনটাকে উড়িয়ে দেয়, আর তারপরে দেখে সুমন একটা গাছের ডালে বসে আছে। প্রফেসর আর ফারিয়া সেখানে চলে যায়।
ফারিয়া তাকে নিচে নামতে বলে, নেমেও পড়ে। সুমনকে কিছু জিজ্ঞাসা করলে চুপচাপই থাকে। তখন প্রফেসর সুমনকে ড্রোনের লোভ দেখায়। সুমন ভাবে ওটা খেলার জিনিস। তারপরে প্রফেসর ড্রোনের মাধ্যমে তার মাকেও দেখায়। তারপরে কিছু চকলেট দিয়ে তাকে বলে যে তুমি কোথায় থাকতে ভালোবাসো বেশি। তারপরে সুমন আস্তে আস্তে সেই জায়গাটায় নিয়ে যায়। সেখানে সুমন, প্রফেসর আর ফারিয়া ছবিও তোলে। তারপরে প্রফেসর একটা জায়গায় থাকলে কিছু অদ্ভুত কিছু মনে হয়। তারপরে প্রফেসর দেখে যে ওখানে একটা কালী ঠাকুরের মূর্তি, আর ওইদিকে দেখানো হয় সুমন বিড়বিড় করে কারোর সঙ্গে কথা বলছে। সেটা একটু শুনতে পেয়ে ফারিয়া বলে, সুমন তুই কার সাথে কথা বলছিস? তখনই আবার চুপ হয়ে যায় সুমন। আর এইদিকে প্রফেসর এসে ফারিয়াকে একটু ভয় দেখায়। এখনকার মতন ওখানেই কার্যক্রম শেষ হয়ে যায় আর বলে পরের দিন সকালে আমরা নৌকায় করে বের হব। তারপরে রাতের বেলায় সুমন যখন একা একা যাচ্ছিল, কখনো সুমনের পিছনে সাপ বা কুকুর দেখতে পাচ্ছিল, কিন্তু বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওগুলো মিলিয়ে যায়। তার মা হাত পা ধুয়ে তাকে কেন দেরি হয়েছে জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয় না। পরের দিন সকালে প্রফেসর রেডি হচ্ছিল, কিন্তু তার বাসায় কিছুজন লোক কাউকে যেন মারতে থাকে। গিয়ে দেখে সুমনকে মেরেছে কারণ ড্রোনের রিমোটটা চুরি করেছে বলে। তখন প্রফেসর সবাইকে বলে ড্রোনের রিমোটটা সেই দিয়েছে, সেই মতো তাকে বাঁচিয়ে নেয়। তারপরে প্রফেসর বোঝাতে থাকে যে রিমোট দিয়ে কিছু হয় না, তার জন্য ড্রোনটাও লাগে। প্রফেসর যে ওদের কাছ থেকে সুমনকে বাঁচিয়েছে এটা সুমনের খুব ভালো লাগে। তারপরে প্রফেসর চুরি করতে বারণও করে সুমনকে। সুমন আর প্রফেসর মিলে ঘুরতে বেরোয় নৌকা করে। সেখানে সুমনের কাছ থেকে নৌকা চালানো শেখে প্রফেসর। আসলে কিছুটা ফ্রি হতে চাইছিল প্রফেসর সুমনের সাথে। এইদিকে পরের দিন সকালবেলায় স্বর্ণা চলে আসে প্রফেসরের সঙ্গে দেখা করতে। প্রফেসর ফারিয়াকে বলে সরে যেতে, ফারিয়া সরেও যায়। তখন প্রফেসর স্বর্ণাকে জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে কবরের মধ্যে সুমন বেঁচে আছে? তখন ফারিয়া বলে, আমাকে যেন কেউ কানে কানে এসে বলেছিল সুমন বেঁচে আছে। তারপরে প্রফেসর জিজ্ঞাসা করে, আচ্ছা সুমন কেন মাদ্রাসায় যায় না? তখন স্বর্ণা বলে, হুজুরের কাছ থেকে মার খেয়েছিল। কেন খেয়েছিল সেটা জানি না, তারপর থেকেই ও আর মাদ্রাসায় যায় না। কেন যায় না সেসব কথা তো মাদ্রাসার হুজুররাই বলতে পারবে। তখন প্রফেসর মাদ্রাসায় চলে যায়, হুজুরের কাছে জানতে চায় আসলে সুমন কেন মাদ্রাসায় আসে না। তখন হুজুর বলে যে বড় হুজুরের ফোন চুরি করেছিল, সেই জন্য তাকে মাদ্রাসা থেকে বার করে দেওয়া হয়েছে। তারপরেই প্রফেসর তার বন্ধুদের সাথে কথা বলে। বন্ধুদের জিজ্ঞাসা করে কেন সুমন মাদ্রাসায় আসে না। তখন তার বন্ধুরা বলে সেই দিনকার পর থেকে সুমন আর মাদ্রাসায় আসে না। কোন দিনকার পর থেকে জিজ্ঞাসা করতে চাইলে তখন বলে হুজুর জানতে চায় পারলে বকাবকি করবে। তখন সুমন চকলেট দেয় বাচ্চাদের, আর বাচ্চাদের কাছ থেকে কথাটা জেনেও নেয়। তাই তারা খুশি হয়ে সেই দিনকার ঘটনাটা বলতে থাকে প্রফেসরকে। হুজুরের ছিল জিন নিয়ে বয়ান, মানুষ চাইলেই নাকি জিনকে আয়ত্ত করতে পারে। আর সেই বয়ানের দিন রাতের বেলায় সুমন কিছু একটা স্বপ্ন দেখে উঠে আসে আর বলে যে আমাকে মুলতান নাকির কিছু একটা যেন বলছিল, কি বলছিল সেটা আর সুমন কিছু বলে না। তারপরেই তারা জিনকে ডাকতে থাকে, জিন চলেও আসে। তারা দুজন চলে গেলেও সুমন সেখানেই বসে থাকে। তারপর থেকেই নাকি সুমন এরকম হয়ে গেছে, সেই ভয়ঙ্কর রূপ দেখা যায় সুমনের। বন্ধুদের কাছ থেকে এইসব কথা শুনে প্রফেসর বুঝতে পেরে যায় আসলেই সুমনের সাথে কি হয়েছে সেটা জানতে পেরে গেছে। তারপরেই রাতেবেলায় ফারিয়াকে বলে যে সে এবার জেনে গেছে, কালকের মধ্যেই সে সেখান থেকে চলেও যাবে। ফারিয়া বলে কি জানতে পারা গেছে? তখন প্রফেসর বলে আমি সুমনের সাথে কথা বলে তোমাকে জানাবো। পরের দিন সকালবেলায় সুমনের সাথে কথা বলতে যায়। ফারিয়াকে প্রফেসর সরে যেতে বলে আর সুমনকে জিজ্ঞাসা করে তুমি কিভাবে এতক্ষণ ধরে কবরে ছিলে? তখন সুমন বলে একটা ছিদ্র ছিল যার মাধ্যমে আমি আলো আর দেখতে পাচ্ছিলাম। তারপরেই প্রফেসর জিজ্ঞাসা করে আচ্ছা তোমার সঙ্গে কি আর কেউ ছিল? সুমন বলে হ্যাঁ, একটা বৃদ্ধ ভদ্র মহিলা ছিল। তখন আরও বলে সুমন যে শুকনো হাড়ের গন্ধ পাওয়া যাচ্ছিল। প্রফেসর বলে কবরের স্থান থেকে তো শুকনো হাড়ের গন্ধ পাওয়াই যায়, তাহলে তোমার সঙ্গে যে মহিলাটি ছিল তার নাম কি ছিল? তখন ভয়ঙ্কর রূপ ধারণ করে সুমন
আর বলতে থাকে প্রফেসরকে যে তোকে আমার ভালো লেগেছিল, সেই জন্য এতদিন কিছু বলিনি। তুই কালকের মধ্যেই এখান থেকে চলে যা, নইলে কিন্তু খুব খারাপ হবে। এই বলে সুমন সেখান থেকে চলে যায়। প্রফেসর যেন কিছু একটা অনুভূতি হয় আর থরথর করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যায়। ফারিয়া তাকে বাড়ি নিয়ে আসে। ট্রিটমেন্ট চলাকালীন জানতে পারি অক্সিজেন লেভেল কম হয়ে গেলে নাকি হাত পা ঠান্ডা হয়ে যায়। তারপরেই তার সেবা শুশ্রূষা করে ফারিয়া সুস্থ করে তোলে প্রফেসর বিজয়কে। প্রফেসর বিজয় এমনি একদিন ঘুমাচ্ছিল, ঘুমাতে ঘুমাতে উঠে দেখে তার ঘরের মধ্যে অনেক কাক এসে উপস্থিত হয়েছে। তারপরে ঘর থেকে বেরোতে যাবে আর দেখে ঘরের দরজাটাও আপনা আপনিই বন্ধ হয়ে গেছে। তখন দরজাটা কিছুতেই খুলতে পারে না। ফারিয়ার বাবা এসে দরজা খোলে আর প্রফেসর বিজয় বলে তার ঘরে অনেক কাক। তখন ফারিয়া বাবা গিয়ে দেখে যে কোথাও কাক কিছু নেই গো। তখন একটা বড় তান্ত্রিক ডাকে ফারিয়ার বাবা আর পুরো বাড়ি বন করানোর চেষ্টা করে। তখন ফারিয়ার বাবার এইসব কীর্তিকর্ম দেখে প্রফেসর বিজয় বলে যে এখনকার দিনেও কি এইসব কেউ মানে? ফারিয়া বলে যে হ্যাঁ, এটা বড় তান্ত্রিক, এ চাল পোড়া নুন পোড়া দিয়ে মনের মানুষের মিল করিয়ে দিতে পারে। আমিও যাই আমার মনের মানুষের মিল করানোর জন্য। ওইদিকে তান্ত্রিক বাড়ি বন করানোর জন্য বাড়ির বাইরে প্রেক বসাতে লাগলে প্রেকটা ছিটকে পালিয়ে যায়। তখন তান্ত্রিকটা বলে এই বাড়িতে বড় জিন এসেছে, তাই আমি এই বাড়ি বন করতে পারবো না। তখন তান্ত্রিক ছুটে পালিয়ে যায়। তারপরেই চেয়ারম্যান বলে যে প্রফেসরকে যে তুমি আসার পর থেকে গ্রামে এইসব ঘটে চলেছে, তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। প্রফেসর বিজয় বলে আমি এর আসল রহস্য উন্মোচন না করে কিছুতেই যাব না। তখন বলে আমি করতে পারছি না ঠিক কথাই, কিন্তু আমার গুরু এলাহি ঠিকই এই রহস্য সমাধান করতে পারবে। তো এই এলাহিকে ফোন লাগাই, ফোন লাগে না। তখন তাকে টেক্সট করেও জানায়। আর প্রফেসর বিজয় চলে আসে সুমনদের বাড়িতে। সুমন বলে যে তুই এখনো যাসনি, তুই এখানেই রয়ে গেছিস। তখন প্রফেসর বলে যে আমার শরীরে সেদিন অক্সিজেন লেভেল কম হয়েছিল বলে আমি ওরকম অবস্থা হয়ে গিয়েছিলাম। তখন সুমন বলে আচ্ছা তোর ঘরে কাক কি করে এলো, তোর দরজাটা কি করে বন্ধ করলো? তারপরে সুমন সেখান থেকে চলে যায়। ব্যাপারটা অনেক রহস্যজনক বলে সে আবারও এলাহিকে ফোন করতে থাকে। সেই দিন রাতে প্রফেসর বিজয়ের সঙ্গে একটা কেউ যেন কথা বলছে। প্রফেসর বিজয় ভাবে যে তার মনের ভুল, তারপরে তার হাত পা যেন কেউ বেঁধে ফেলেছে। তখন প্রফেসর ভাবলে যে এটা কোনো হ্যালোজিনেশন থেকে হচ্ছে, সে যেটা ভাবছে হয়তো সেটাই হচ্ছে। সে তবুও ভয় পায় না। তারপরেই জিনটা স্বপ্নতে দেখায় ফারিয়াকে জড়িয়ে ধরে ভীষণভাবে মেরে ফেলছে। সেই দিকে খুব ভয় পেয়ে যায় প্রফেসর। আর প্রফেসর রাতের ঘুম থেকে জেগে উঠে ফারিয়ার ঘরের দিকে যেতে থাকে। ফারিয়ার ঘরের দিকে যাওয়ার সময় একটা কালো কাপড় পরে কাউকে দেখতে পায়। সেটা ভয় না করে সে লাইন নিয়ে তার পিছু করতে থাকে। আবারও সেদিন রাতে প্রফেসর বিজয় ঘুমিয়ে পড়লে ছাদের মধ্যে কেউ যেন ঘোড়া ছুটে যায়। সে ছাদে গিয়ে দেখে সুমনকে। তখন প্রফেসর বলে আমি বুঝতেই পেরেছিলাম এটা তোমারই কাজ। তখন সুমন বলে আচ্ছা তুই যখন বুঝতেই পেরেছিলি তাহলে ঘোড়া ছুটছে বলে এলি কেন তুই এখানে? স্যার বিজয়কে সুমন বলে যে ভালোই বলছি এখান থেকে চলে যান, পাগলেও নিজের ভালো বোঝে। আপনি বুঝতে পারছেন না এখানে থেকে নিজের বিপদ নিজেই ডেকে আনছে। আমি যে জিন এটা আপনার বিশ্বাস হচ্ছে না? আমি সুমন নই। তারপরেই আবার হাত পা ঠান্ডা হয়ে গেলে আবারও সে মাটিতে লুটিয়ে পড়ে। আর এদিকে সুমন ফারিয়া তাকে তুলে নিয়ে এসে আবার তার চিকিৎসা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলে। ফারিয়া তার প্রিয় মানুষকে বলে ঢাকায় চলে যেতে, কারণ এখানে থেকে বিজয় যেন অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু প্রফেসর বিজয় জানায় আমি এই রহস্য উন্মোচন না করা পর্যন্ত এখান থেকে কিছুতেই যাব না। তাতে ফারিয়া মনে মনে খুশিই হয়। আবার তার শুশ্রূষা করে সেবা করে যত্ন নিয়ে তাকে আবারও ঠিক করে তোলে। রাতে সুমন মন খারাপ করে থাকে, কারণ তার ড্রোনটা চলছে না। তার মা রাতের বেলায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়, কিন্তু মধ্যরাতে দেখে ড্রোনটা আপনা আপনি আলো জ্বলছে। আর কেউ যেন বলতে থাকছে তুই যেখানেই যাবি ড্রোনটা তোর সঙ্গে সঙ্গে যাবে, তার জন্য কোনো রিমোটের দরকার হবে না।
তারপরে ড্রোনটার পিছু পিছু যেতে থাকে সুমন, আর তার মাও কিছুক্ষণ পর সুমনের পিছু নেয়। সুমনের পিছু নিতে নিতে দেখে যে সুমন একটা পুকুরের মধ্যে জলের মধ্যে দিয়েই হাঁটতে থাকছে। ছেলেকে জলে ডুব দিতে দেখে সুমনের মাও জলে ডুব দেয়। একদিন প্রফেসর ফারিয়াকে নিয়ে হাঁটতে থাকলে একটা ছেলে ডাল ফেলে তাদের পথ আটকায়। সেই সময়ে সুমন এসে তাকে একটা পুতুল দেয়। পুতুলটা ঘরে নিয়ে আসে, ঘরে নিয়ে এসে রাখে। প্রফেসর আয়নাতে ফোকাস করে দেখে তার মুখটা যেদিকে সরছে পুতুলের মুখটাও ঠিক সেই দিকেই সরছে। এর মধ্যে প্রফেসর ওয়াশরুম থেকে ফিরে এলে তার রুমের ভেতরে সুমনকে দেখতে পায়। সুমন বলে যে তোকে আমি ভালোই ভালোই বলছি, এখনো চলে যা। তোরকে আমি ভালো পছন্দ করি বলেই তোর এতদিন কোনো ক্ষতি করিনি, কিন্তু এবার আমি কিন্তু তোকে ছাড়বো না। তা করতে করতেই সুমন বেরিয়ে চলে যায়। এদিকে ফারিয়া প্রফেসরের জন্য চা এনেছে, চিনির জায়গায় নুন দিয়েছে, এই নিয়ে একটু হাসাহাসি করে। ফারিয়া চলে যাওয়া মাত্রই পুতুলটা পড়ে যায়, একটা ছুঁচ ফুটে যায়, সঙ্গে সঙ্গে প্রফেসরও মাটিতে পড়ে যায়। আর ওইদিকে সুমনও খুব জোরে তখন চিৎকার করতে থাকে। ফারিয়া এসে দেখে প্রফেসর মাটিতে পড়ে আছে, তখন চিৎকার করে তার বাড়ির লোকজনকে ডেকে তাকে খাটে তোলে এবং তার স্যার চলে আসে এলাহি। এলাহি বলে যে এখানে বড় রকমের জিন এসেছে। তারপরেই প্রফেসর এলাহি দেখে যে তার স্টুডেন্টের অবস্থা খুব খারাপ। ফারিয়ার হাতে একটা তাবিজ দেয়, তাবিজটা গলায় পরেও নেয় প্রফেসর বিজয়। তারপরেই খুঁজতে থাকে এলাহি কিছু, তারপরে একটা পুতুল পায়। পুতুলটা থেকে পিনটা যেই বার করে দেয় তখন দেখা যায় যে প্রফেসর ঠিক হয়ে গেছে। প্রফেসর বলে আমার বুকে যেন কিছু একটা বিঁধেছিল। ওইদিকে সুমন চিৎকার করতে থাকে। তখন প্রফেসর এলাহি বলে যে পরজিন তার উপরে বশ করেছে। তারপর এই পুতুলটিকে মাটিতে চাপা দিতে হবে, নইলে আর হবে না। তখন পরজিনটিকে মাটির তলায় চাপা দিয়ে দেয়। এলাহি সবাইকে জানায় এই জিনটা সেই কবর থেকে এসেছে। তখন বিজয় বলে যে আচ্ছা সুমন কেন আমাকে বারবার এই গ্রাম থেকে যেতে বলছে? তখন এলাহি বলে যে তুমি ওই জিনের কাছাকাছি চলে গেছো, সেই জন্য তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই তোমাকে এখান থেকে চলে যেতে বলা হয়েছে। প্রফেসর এলাহি বলে যে আমরা আজকে সুমনদের বাড়িতে যাব, কিন্তু কিছু জিনিস লাগবে। সেই জিনিসগুলোর ফর্দও করে দেয়। তারপরেই চলে যায় সুমনদের বাড়িতে। সুমনের মা বলে তার ছেলে ঠিক আছে, তার কিছু সাহায্য লাগবে না, চলে যেতে বলে। কিন্তু সবাই তখন বলে তার ছেলেকে সে সুস্থই করতে। তখন ফারিয়া আর সুমনের মা মিলে তার ছেলেকে কোনো রকমে ধরে নিয়ে আসে এলাহির কাছে। সুমনকে ধরে রাখার জন্য দুজনকে নির্দেশ দেয় এলাহি। তারপরেই এলাহি সুরান রাসিন পরে সুমন দুজনকে ঠেলে ফেলে দিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। প্রফেসর বিজয় বলে আমি জানি সুমন কোথায় আছে, সেই গাছের নিচে ভয়ঙ্কর রূপী সুমন বসে আছে। তারপরে সবাই মিলে সেই গাছের ওখানেই চলে যায়। তখন প্রফেসর বিজয় আর এলাহি ছাড়া সবাইকে বলে যে দূরে সরে যাওয়ার জন্য। এলাহি তারপরে চারিদিকে গণ্ডি দিয়ে আগুনদের জেলে দেয়। আগুনের ভেতরে প্রফেসর বিজয় আর এলাহি ঢুকে এবং তাকে জিজ্ঞাসা করে তুমি কে, কোথা থেকে এসেছো? ভয়ঙ্কর রূপী সুমন বলে যে আমি একটা জিন, আমি একটা মহিলা জিন। সুমনরূপী ভয়ঙ্কর জিনটা জানায় এলাহিকে আমি তোমার মতন হাফিজ ছিলাম, তোমার থেকেও বড় শক্তিশালী ছিল। আগুনটা পার করে দেখায় এলাহিকে। তখন এলাহি বলে যে তুমি তার মানে ভালো জিন ছিলে, তাহলে সুমনের শরীরে এসেছো কেন? তখন এলাহিকে সমস্ত কথাটা খুলে বলে সুমন যে তার ছেলের মতনই সে সুমনকে ভাবে, সুমনকে সে কবর থেকে বাঁচিয়ে, তাহলে তার মায়ের থেকেও তার অধিকার বেশি, কিন্তু সে সুমনকে কখনো ছেড়ে যাবে না। তারপরে প্রফেসর এলাহি বলে তুমি সুমনকে ছেড়ে না দিলে ওর মা তো কষ্ট পাচ্ছে। তখন বলে যে না, সুমনকে আমি বাঁচিয়েছি। জিনের কাছ থেকে এরকম কথা শুনে এলাহি বলে আমি এই জিনকে তাড়াতে পারবো না, একমাত্র তাড়াতে পারবে তার মাই।
তখন প্রফেসর এলাহি আর বিজয় সেই গণ্ডি থেকে বেরিয়ে তার মাকে অনুরোধ করে আর বলে যে তোমাকেই বাঁচাতে হবে তোমার ছেলেকে। তারপরে ভেতরে যায়, ভেতরে গিয়ে বলে যে তুমি আমার ছেলেকে কেন ধরে রেখেছো। জিন বলে যে তুই তো তোর ছেলেকে কবর দিয়ে এসেছি, তাই সুমন আমার ছেলে। তখন সুমনের মা বলে 10 মাস আমি গর্ভে ধারণ করেছি, সুমন তোমার ছেলে বললেই তো তোমার ছেলে হয়ে যায় না। তখন জিনটা রেগে যায়, সুমনের মায়ের ওপরে আঘাত করে। সুমনও তার মাকে আঘাত করতে দেখে সুমন তার প্রতিবাদ করতে চাইলে সুমনকে গাছের সঙ্গে বেঁধে দিয়ে একটা হাত আর একটা হাতে আঘাত করে আর জিনটা বেরিয়ে চলে যায় সুমনের কাছ থেকে। জিন সুমনের শরীর থেকে চলে যায়। পরক্ষণেই দেখা যায় ফারিয়ার শরীরে প্রবেশ করেছে। ফারিয়ার শরীরে প্রবেশ করা মাত্রই সুমনের মাকে আক্রমণ করেছে। তখন আবারও সুমন চলে আসে, তার মাকে ছেড়ে দেওয়ার জন্য বলে। তারপরেই ফারিয়াকে জিনটা ছেড়ে দিয়ে চলে যায়। তারপরে ফারিয়া অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায়। এরপরে ফারিয়া অজ্ঞান হয়ে পড়ে। অজ্ঞান হয়ে পড়া মাত্রই সামাল দেয় প্রফেসর বিজয়। এখানেই মুভিটি এইভাবেই শেষ হয়ে যায়। তা মুভিটি কেমন লাগলো, কোন অংশটা ভালো লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না।